যেতে বাধ্য হলো। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে গোটা বাংলাদেশে নিজেদের অন্তর্কন্দলে শতাধিক কর্মী তাদের হাতে তারাই নিহত হলো। খুবই দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, খুন, ধর্ষণ মুখে আনা যায় না যে 14 বছরের একটা মেয়েকে বাবা তার সাথে বিয়ে দেবে না বলে তার বাবাকে পর্যন্ত হত্যা করলো যারা, তাদের পরিচয়টা দেশের জনগণের কাছে ক্লিয়ার। তাহলে আজকে যেখানে সবাই মিলে দেশ গড়ার কথা, আজকে যখন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়ার কথা, যে ফ্যাসিস্ট অপশক্তি যে সমস্ত যে ভাষায় কথা বলে জামাত ইসলামের উপরে, বিরোধী দলের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চালিয়েছে, আজকে আমাদের সেই বন্ধু সংগঠনের নেতৃবৃন্দের মুখে ওই ফ্যাসিস্ট অপশক্তির ভাষায় একই ধরনের বক্তব্য আমরা শুনছি। খুবই দুর্ভাগ্যজনক। আমরা টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং বিভিন্ন স্থাপনা, বিভিন্ন হাট ঘাট বাজার, এই দখলদারিত্বের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে প্রতিটি পরিবারের আবাল বৃদ্ধ বনিতার কাছে মোবাইল ফোন এবং এর মাধ্যমে এদেশের জনগণের কাছে সকল রাজনৈতিক দলের প্রতিদিনের তৎপরতা পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন যে দেশের তরুণ সমাজ দীর্ঘ 20 বছর ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট দিতে পারে। যারা ভোটার ছিল 18 বছর এবং এরপর থেকে যারা আরো 15.5 বছর ভোট দিতে পারে নাই, তাহলে বোঝা যাচ্ছে আজকে 35 বছর বয়স যাদের, তাদের অধিকাংশই তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের 1/3 জনগোষ্ঠী হচ্ছে যাদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে। আজকের এই প্রজন্ম হচ্ছে তরুণ প্রজন্ম। এই প্রজন্ম যাদেরকে আমরা মনে করেছিলাম যে তারা ঘরের মধ্যে আবদ্ধ থেকে ইন্টারনেটের সাথে তাদের খেলাধুলা, সমাজ এবং দেশের সুবিধা অসুবিধা নিয়ে তাদের মাথা ব্যথা নাই, এমন একটা ধারণা এই প্রজন্মের উপরে ছিল। কিন্তু এই ঘরে বসে থাকা আধুনিক এই জেনজে, আধুনিক এই তরুণ প্রজন্ম, তারা আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে এবং আগামী দিনেও তারা সজাগ, সচেতন এবং তৎপর রয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের তৎপরতা তারা পর্যবেক্ষণ করছে। সম্মানিত ভাইয়ের আমার, এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের অন্তরে বাংলাদেশ জামাত ইসলামের একটা জায়গা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। উত্তরোত্তর জামাত ইসলামের প্রতি ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাচ্ছে। আপনারা গ্রামে গঞ্জে যারা বাড়িতে গিয়েছেন ঈদের সময় আপনারা খেয়াল করেছেন, আপনারা শহরে যারা বসবাস করেন ঢাকায় তারা খেয়াল করছেন, আপনার রিক্সাওয়ালা, গার্ড, ঠেলাগাড়িওয়ালা, ড্রাইভার এবং সাধারণ জনগণকে জিজ্ঞাসা করুন যে তারা আগামী দিনে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, লুণ্ঠন মুক্ত একটা ন্যায় বিচারের ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ তারা চায় এবং যারা এক্ষেত্রে এগিয়ে আছে তাদেরকেই আগামী দিনে তারা তাদের ভোটের সমর্থন দিতে চায়।
আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করার ঘোষণা এটা প্রত্যাহার করেছে সরকার। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের নিবন্ধন এবং আমাদের প্রতীক আমরা ইনশাআল্লাহ ফিরিয়ে পাব। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন আমাদেরকে সেটিকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। দাড়িপাল্লা প্রতীক ন্যায় এবং ইনসাফের প্রতীক। দাড়িপাল্লা প্রতীক হচ্ছে দেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী দিনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে এবং সেই জোয়ার সৃষ্টির ক্ষেত্রে ঢাকা মহানগরী রাজধানী একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দাড়িপাল্লা আগামী দিনে জামাত ইসলামীর নির্বাচনী প্রতীক এবং দাড়িপাল্লার জয়ের জন্য আমরা আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদ সর্বস্ব আমরা দাড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে আগামী দিনে শহীদদের আকাঙ্ক্ষিত এবং গণমানুষের আকাঙ্ক্ষিত সেই মানবিক ন্যায় বিচারের ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐতিহাসিক অবদান রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই ঢাকা মহানগরী দক্ষিণের প্রথম শ্রেণীর জনশক্তি আপনারা এখানে আছেন। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেককেই যে জায়গায় বসবাস করেন, যে সেন্টারের পাশে, সেই সেন্টার কমিটির সাথে যোগাযোগ করে সেন্টার কমিটির কার্যক্রমের সাথে আপনারা সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। এটা এক নাম্বার কাজ, যে আপনারা সেন্টার কমিটির সাথে সম্পৃক্ত হয়ে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন, তাদেরকে নাম্বার দেবেন, তাদের সাথে সমন্বয় করবেন এবং নির্বাচনের সেন্টার কমিটির সাথে সমন্বয় করে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরী দক্ষিণের 7টি আসনের নির্বাচন কমিটি অর্থাৎ সেন্টার ভিত্তিক কমিটি আমরা গঠন করেছি। সেন্টার ভিত্তিক কমিটিটিকে অর্থাৎ কেন্দ্র কমিটিকে শক্তিশালী করার জন্য আমরা পেশাজীবী জনশক্তি যারা রয়েছেন তাদেরকে আপনার পার্শ্ববর্তী সেন্টার কমিটির সাথে যোগাযোগ করে সক্রিয়ভাবে সেন্টার কমিটির সাথে একাকার হয়ে আপনারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এখন থেকে। এটা এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আপনারা যারা ঢাকায় ভোটার নন তাদেরকে ঢাকার ভোটার হয়ে যেতে হবে। কি বলেন? ঢাকায় ভোটার হয়ে যেতে হবে। হ্যাঁ, এখন বলবেন যে চাপাই কি হবে, এখন বলবেন যে উল্লাপাড়ার কি হবে, বলবেন যে বাউফলের কি হবে, ঢাকার কি হবে। আলহামদুলিল্লাহ, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজধানীতে জামাত ইসলামীর যে অবস্থান তৈরি হয়েছে, বহুমুখী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে রাজধানীতে জামাত ইসলামীর যে অবস্থান তৈরি হয়েছে, আগামী নির্বাচনে জাতীয়ভাবে একটা গণজোয়ার তৈরির জন্য রাজধানীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজধানী যদি এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে। রাজধানী যদি সমৃদ্ধ হয়, বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য রাজধানীকে কেন্দ্র করেই আমাদের স্বপ্ন দেখতে হবে। রাজধানীকে কেন্দ্র করেই আমাদের নির্বাচনী পরিকল্পনার সাথে একাকার হয়ে নির্বাচনী কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে আমরা যারা ঢাকার ভোটার নয় তাদেরকে ঢাকায় ভোটার হয়ে যেতে হবে।
কি কথা কি ক্লিয়ার হয়েছে? কারা ঠিক বললেন? যারা ভোটার আগে থেকে আছেন তারা ঠিক বললেন? হ্যাঁ, আচ্ছা একটু দেখতে চাই ঢাকার ভোটার কারা, তারা হাত ওঠান। আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা ভালো সংখ্যা ঢাকায় ভোটার আছেন, শুকরিয়া, হাত নামান। ঢাকায় ভোটার না যারা, তারা হাত ওঠান। হ্যাঁ, তো বেশি না জয়যুক্ত হয়েছে, হাত নামান। এই জন্য আমি বলেছি, আমার কাছে হিসাব আছে, ঢাকায় ভোটার হয়ে যেতে হবে। এই জন্য ভোটার ট্রান্সফার করে নেন, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কথা। তাহলে 1 নাম্বার বললাম কি, সেন্টার কমিটির সাথে, আপনার সবচেয়ে কাছের সেন্টার কমিটির সাথে যুক্ত হয়ে তাদের সাথে সমন্বয় করেই আপনাকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে, ঢাকায় যারা ভোটার না, তাদের ভোটার ট্রান্সফার করে যে আসনে আপনি বসবাস করেন সেই আসনে ঢাকায় আপনি ভোটার হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে, আপনার ওয়ার্ক প্লেসে, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যেখানে থাকেন, যে বিল্ডিং এ থাকেন, ইসলামের আদর্শিক সৌন্দর্য, জামাত ইসলামীর কর্মসূচি, বিশেষ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীকে মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। এটা কমিটির সাথে যুক্ত হয়েও করবেন, সেন্টার কমিটির সাথে, আবার কমিটির বাইরেও আপনি আপনার সামগ্রিক কাজের মধ্যে নির্বাচনী কাজটাকে অগ্রাধিকার দিয়ে আপনাকে ভূমিকা পালন করতে হবে। যা আপনি প্রার্থীকে, জামাত ইসলামের অবদানকে, কর্মসূচিকে এবং ইসলামের আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরতে হবে, এদিকে গুরুত্বের সাথে নিতে হবে। আমরা যদি এই কাজটিকে একটা প্রতি মুহূর্তের কাজ হিসাবে, দৈনন্দিন না, প্রতি মুহূর্তের কাজ হিসেবে আমরা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমাদের প্রার্থী দীর্ঘদিন পরে রাজধানীতে আমরা নির্বাচন করছি, স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী নতুন, আমাদের প্রার্থী যারা আছেন তারা পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটি ঠিক আছে, কিন্তু 17.5 বছরে জনগণের কাছে স্বাভাবিকভাবে পৌঁছানোর কোনো সুযোগ আমাদের ছিল না, যার কারণে সর্বসাধারণের কাছে আমাদের প্রার্থীকে ব্যাপকভাবে যদি পরিচিত করাতে হয়, তাহলে আপনাদের প্রতি মুহূর্তকে, আপনাকে দাওয়াতি কাজের অংশ হিসাবে প্রার্থীকে, জামাত ইসলামের অবদানকে, জামাত ইসলামের আদর্শিক সৌন্দর্যকে, জামাত ইসলামের কর্মসূচিকে এবং ইসলামের আদর্শিক সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে, প্রার্থীকে পরিচয় করাতে হবে। 4 নাম্বার হচ্ছে যে নির্বাচন যে কমিটি আমাদের, অর্থাৎ আসন কমিটি, আমাদের যে সেন্টার কমিটি বা কেন্দ্র কমিটি, এই কেন্দ্র কমিটির যাবতীয় কাজ যথাযথভাবে বাস্তবায়নের জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র কমিটির বা সেন্টার কমিটির যাবতীয় কাজে আপনাকে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। আপনি ওখানে অতিথি না, এটি ভুলে গেলে চলবে না, আপনি অতিথি না। কি বুঝতে পেরেছেন? আপনি কি অতিথি? ওই কমিটির সদস্য হিসাবে যাবতীয় কাজে আপনি অংশগ্রহণ করবেন। 5 নাম্বার হচ্ছে, প্রতিটি আসন কমিটিকে, প্রতিটি সেন্টার কমিটিকে আমরা বলেছি, সেন্টারের চারপাশে 8 ধরনের ইউনিট থাকবে। পুরুষ ইউনিট, মহিলা ইউনিট, ছাত্র ইউনিট, ছাত্রী ইউনিট, এরপরে হচ্ছে যুব ইউনিট, শ্রমিক ইউনিট, এরপরে হচ্ছে ওলামা ইউনিট, পেশাজীবী ইউনিট। ওলামা যারা আছেন একটা ইউনিট তৈরি করবেন, প্রত্যেকটা সেন্টারে একটা ইউনিট তৈরি করতে হবে। আপনি আগে দাওয়াতি কমিটি করে দেন, ওই দাওয়াতি কমিটি থেকেই এটাই পরবর্তীতে ইউনিট হয়ে যাবে, নাকি বলেন? তাহলে পেশাজীবী যারা আছেন
যুবক যারা আছেন, এখানে তো যুবকদের প্রতিনিধি আজকে নাই, কারণ তারা পেশাজীবীর মধ্যে নয়। শ্রমিকও এখানে আছেন। প্রত্যেকটা সেন্টারে শ্রমিকদের একটা আলাদা ইউনিট থাকতে হবে। শ্রমিক প্রতিনিধি কমিটিতে আছেন, আলাদা একটা ইউনিট থাকতে হবে। ইউনিট না থাকলে আপনি কমিটি তৈরি করবেন, সেন্টারে একটা কমিটি তৈরি করবেন। এটাই দাওয়াত ইউনিট হিসাবে আমাদের যে শর্ত সেটি পূরণ করবে, নাকি বলেন? আর পেশাজীবী যারা রয়েছেন, আপনি যে সেন্টারে বসবাস করছেন ওই সেন্টারের সংগঠনের সাথে সমন্বয় করে ওখানে নির্বাচনের উদ্দেশ্যে একটা পেশাজীবী কমিটি গঠন করে দেবেন। এটা আপাতত দাওয়াত ইউনিট হবে এবং পরবর্তীতে এটা সাংগঠনিক ইউনিট হিসাবে ভূমিকা পালন করবে। এখন নির্বাচনী কাজ করবে দাওয়াত ইউনিট হিসাবে, অর্থাৎ পেশাজীবী কমিটি আপনারা গঠন করে দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রিয় ভাইরা, আমি একদম শেষ করে দিচ্ছি। 5 নাম্বার হচ্ছে, এর কি 5 না 4? 5 নাম্বার হচ্ছে আমরা প্রত্যেকটা ভোট সেন্টারকে কেন্দ্র করে আমরা বুথ ভিত্তিক কমিটি গঠন করব, যেটা আমাদের কামাল ভাই বলেছেন। বুথ ভিত্তিক কমিটিতে আমরা চাই যে সেন্টার এলাকাকে আমাদের নির্বাচন কমিটি বুথ এলাকায় ভাগ করবেন। ওই এক এক এলাকায় আমরা বিশিষ্ট ব্যক্তি কোনো একজনকে সভাপতি করব, যেটা একদম রাজনৈতিকভাবে অত সক্রিয় দায়িত্বশীল নন কিন্তু এলাকার প্রভাবশালী, তাকে সভাপতি করব আমরা। আর সেক্রেটারি হবে কে? সেক্রেটারি হবে আপনাদের মতো একজন ইফেক্টিভ মানুষ সাংগঠনিকভাবে। আর মাঝখানে সহসভাপতি, সহকারী সেক্রেটারি। এইভাবে আমরা প্রত্যেকটা বুথে 100, 200, 300 মানুষ নিয়ে আমরা বুথ কমিটি গঠন করব, যেটাকে আমরা পাড়া কমিটি বা মহল্লা কমিটি হিসাবে থাকি। কি বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আর 6 নাম্বার হচ্ছে, প্রত্যেকটা ভোট সেন্টারে চৌকস, দুঃসাহসী, সামর্থ্যবান 5 শতাধিক মানুষের আমরা একটা সমাহার করব প্রত্যেকটা ভোট সেন্টারে, যাতে করে কোনো চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী ভোট নিয়ে কোনো ছিনিমিনি খেলতে না পারে। এখন থেকেই ভোট সেন্টার ভিত্তিক 500 চৌকস, সাহসী, সামর্থ্যবান আমরা ব্যক্তিদের সমন্বয়ে আমরা যে কোনো পরিস্থিতি উত্তরণের জন্য ভূমিকা রাখার উপযোগী লোকদেরকে এখানে একত্রিত করব। সেক্ষেত্রে আপনাদের পেশাজীবীদেরও ভূমিকা পালন করতে হবে। আমরা সেন্টার কমিটিকে, কেন্দ্র কমিটিকে আমরা সেই কাজ ইতিমধ্যেই আমরা দিয়েছি। আমরা আরেকটা কাজের সেন্টার কমিটিতে বিশেষভাবে আপনাদের সহযোগিতা চাই। 7 নাম্বার সেটি না 8 নাম্বার? 7 নাম্বার সেটি হচ্ছে যে আপনারা সংশ্লিষ্ট এরিয়ায় প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে, বাড়িওয়ালা, ব্যবসায়ী, সোশ্যাল লিডারশিপ বা ন্যাচারাল লিডারশিপের কোয়াদরি যাদের মধ্যে রয়েছে, স্থানীয়, এই সমস্ত প্রভাবশালী লোকদের তালিকা তৈরিতে এবং প্রভাবশালী লোকদেরকে সংগঠনের প্রভাব বলয়ে নিয়ে আসতে এবং নির্বাচনী কাজে তাদেরকে আমাদের সাথে রাখার জন্য উৎসাহিত করতে হবে। মনে রাখবেন, যে লোকটি একটা সময় জামাত ইসলামীকে অপছন্দ করত, দেশের সার্বিক সিচুয়েশনে বহুবিধ হিসাব নিকাশের পরে আজকে দেশপ্রেমিক, চিন্তাশীল এবং দূরদৃষ্টি সম্পন্ন প্রভাবশালী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালী লোকেরা জামাত ইসলামীকেই আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। সুতরাং কিন্তু এটিকে আপনারা সংকোচ বা ইতস্তত করবেন না, আপনারা মানুষের কাছে যাবেন। আপনাদের পক্ষে বিশিষ্ট ব্যক্তিদের কাছে, বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যাওয়াটা সবচেয়ে বেশি সহজ। আমি এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সর্বোপরি সময় আসবে, আরো বহু কাজ হবে, আমরা আরো বহু কাজ যোগ হবে। আপাতত আপনাদেরকে বলবো যে এই পরিস্থিতিতে আপনারা আল্লাহ সাহায্য চাইবেন। সারাদিন আমরা আমাদের প্রচেষ্টার সবটুকুকে কাজে লাগিয়ে আমরা একামতে দ্বীনের
যে পরীক্ষা, আগামী দিনে আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমরা কষ্ট করেছি, তার একটা ফল, দুনিয়াবী একটা ফল নির্বাচনের মাধ্যমে আমরা তুলে আনতে চাই এবং জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। সেই জন্য আপনারা প্রচেষ্টা সবটুকু করবেন, সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদ সবকিছু দিয়ে আপনারা সংগঠনের নির্দেশনা আলোকে ভূমিকা পালন করবেন। পাশাপাশি প্রতিদিনই আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং সফলতার জন্য কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা আপনারা আল্লাহর কাছে চাইবেন। সম্মানিত ভাইয়ের আমার, সাংগঠনিক এবং বায়তুল মাল পক্ষ চলছে। আমাদের সামনে নির্বাচন উপলক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচনের পুরো শিডিউলটা যখন ঘোষণা হবে, তারপরে আমরা সারা দেশেই নির্বাচনের জন্য আলাদা একটা ফান্ড গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর তার আগে দ্রুততম সময়ের মধ্যে আপনারা যারা ওয়াদা করেছেন, চলমান ওয়াদা, এই ওয়াদাটা পরিশোধ করতে হবে। এই ব্যাপারে কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করবেন না। এই যে আমরা 10টা প্রোগ্রাম করছি, এই 10টা প্রোগ্রামে 20 লাখ টাকা খরচ হবে। এই যে 10টা প্রোগ্রাম করছি না, এই 10টা প্রোগ্রামে 20 লক্ষ টাকা খরচ হবে। আমরা ঈদে